আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাহাত মিনহাজ। জনাব রাহাত মিনহাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব রাহাত মিনহাজ, আমি যতটুকু জেনেছি আপনি এই সপ্তাহে ভারতে গিয়েছিলেন আপনার একটা একাডেমিক কাজে, বেশ কয়েকদিন ছিলেন দিল্লিতে। তো আপনাকে আজকে আসলে এই বিষয়টা নিয়ে একটু বিব্রত করতে চাই, একটু প্রশ্ন করতে চাই। এটা হলো, আমরা আমাদের দেশে কিন্তু সবসময় যখন নির্বাচন সামনে ঘনিয়ে আসে অথবা কোনো রাজনৈতিক কোনো টানাপোড়েন সৃষ্টি হয়, তৈরি হয়, তখন আমরা সবসময় ভাবি যে এখানে ভারতের ভূমিকাটা কি হবে, ভারত আমাদের নিয়ে কি ভাবছে, অথবা আমাদের মধ্যে কিন্তু একজনের ভারত ফোবিয়া কাজ করে, অথবা আমাদের যারা রাজনীতি এখানে করেন তাদের মধ্যেও ভারত কিন্তু রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কে কত বেশি ভারত বিরোধী এটা প্রমাণ করতে পারলে হয়তো এক ধরনের ভোট তারা পাবেন বলে তারা আশাও করেন। তো এটা কেন হয়, সেটার কি পেছনে কি মনস্তত্ত্ব কাজ করে, সেটা অন্য প্রসঙ্গ। আমি বরং আপনাকে সরাসরি জানতে চাইবো, এই যে আপনি 4-5 দিন দিল্লিতে ছিলেন, আপনি দিল্লির সাধারণ মানুষের মধ্যে, ভারতের সাধারণ মানুষের মধ্যে আমাদের দেশ সম্পর্কে তাদের মানে মূল্যায়নটা কি দেখলেন, আমাদের পরিবর্তনটা তারা কিভাবে নিয়েছে? জনাব মাসুদ কামাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই বলে রেখে যে আমি আসলে একদম টোটালি একটা একাডেমিক কাজে গিয়েছিলাম আর কি। হ্যাঁ, তো সেখান থেকে ফেরার পরে আমি কয়েকটা জিনিস শুধু আপনাকে শেয়ার করতে চাই, যেটুকু বলা প্রয়োজন। আমি সেখানে যে প্রথমে হচ্ছে আপনার প্রতিদিনের ভারতের যে সংবাদপত্র, দা হিন্দু, হিন্দুস্তান টাইমস এবং আরো একটা ইংরেজি সংবাদপত্র আমি একটু প্রতিদিনই পড়ার চেষ্টা করেছি আর কি। হ্যাঁ, তো প্রতিদিনই পড়ার চেষ্টা করেছি এবং বিশ্বাস করেন, এবং সামহাও আমি কোন সংবাদপত্রেই বাংলাদেশ নিয়ে কোন সংবাদ ভারতের জাতীয় সংবাদপত্রে দেখিনি, নাম্বার ওয়ান। ইভেন কোন অ্যানালিটিক্যাল কলাম, যাকে আমরা মন্তব্য কলাম বলি, এই ধরনের কোনো কিছু আসলে ভারতের সংবাদপত্রে প্রকাশিত হতে দেখিনি। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি তো আসলে কোনো সাংবাদিকতা করতে যাইনি, একাডেমিক কাজে গিয়েছি। আমি শুধু ধরেন একটু ঘোরাফেরা করেছি, বা আমাকে একটু ট্রান্সপোর্টে উঠতে হয়েছে, ট্যাক্সিতে উঠতে হয়েছে। হ্যাঁ, তো ওই ট্যাক্সিতে যাওয়া আসার পথে অনেকের সাথে আমার কথা হয়েছে আর কি। হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞাসাও করেছে। তো সেই কথাটার প্রেক্ষাপটে যতটুকু জানা যায়, যতটুকু বোঝা যায়, সেই প্রেক্ষাপটে আমার একটা জিনিস মনে হয়েছে যে আসলে অনেকেই হয়তো অনেক জায়গায় মনে করেন যে হয়তো আমরা যেমন প্রতিনিয়ত বা রাজনৈতিক অঙ্গনে ভারতকে নিয়ে চর্চা করি। হ্যাঁ, খুব সম্ভবত ভারত সে আমাদেরকে আহ, ওই লেন্সেই আপনার দেখে না, ওই লেন্সেই চর্চা করে না, এটা আমার ধারণা আর কি। হ্যাঁ, এবং এর বাইরেও ধরেন একাডেমিক পরিসরেও আমার সাথে অনেকের কথা হয়েছে, যারা খুবই স্কলার পার্সন, হ্যাঁ, নানা ক্ষেত্রে রিসার্চার কথা হয়েছে। এবং বিশ্বাস করেন, এবং আমি একটু অবাকই হয়েছি যে আমার সাথে প্রথম কথাতেই হয়তো তারা বাংলাদেশ নিয়ে আগ্রহ নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করবে। হ্যাঁ, সেটা অনেক ক্ষেত্রে হয়নি। হ্যাঁ, সেটা অনেক ক্ষেত্রে হয়নি। এটা হয়তো তাদেরই ক্যারেক্টারিস্টিক্স। আমার কাছে মনে হয়েছে আমরা যেভাবে চর্চা করি, আমরা যেভাবে লেন্সে দেখি, হ্যাঁ, বা অনেক ক্ষেত্রে আপনি বলতে পারেন ভারত ভারত করি আর কি। হ্যাঁ, সেটা মনে হয় বাংলাদেশ নিয়ে ভারতের আহ আগ্রহটা মনে হয় অত না, অত টেনশন না, এটা আমার কাছে মনে হয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে ওদের মিডিয়া অথবা ওদের যারা এক্সপার্ট যারা আছেন, তারা মূলত ভারতকে তেমন একটা পাত্তাই, আমাদেরকে তেমন একটা পাত্তাই দেন নাই, এরকম মনে হয়েছে আপনার কাছে? আমি আসলে শব্দটা এইভাবে বলতে চাই না, কারণ বাংলাদেশ তো আমার দেশ, আমার দেশকে কেউ পাত্তাই দেয় না, এটা আমার শুনতে খারাপ লাগে, বা বলতেও আমার খারাপ লাগবে। হ্যাঁ, কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা যেরকম চর্চা করি, ধরেন আমরা যেরকম চর্চা করি বা আমরা যেরকম আলোচনা করি, অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভাবে আপনার আলোচনার মধ্যে টেনে নিয়ে এসে ভারতকে আর কি। হ্যাঁ, সেটা মনে হয় ওই দিক থেকে যে লেন্স, সেই লেন্সটা মনে হয় এমন না আর কি, সেটা আমাকে দেখার ক্ষেত্রে। তবে একটা কথা বলি আপনাকে, তো আমি যখন দিল্লিতে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো সেখানে অনেকজন ট্যাক্সি ড্রাইভারের সাথে আমার কথা হয়েছে আর কি। হ্যাঁ, তো আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে বাংলাদেশের আসলে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কেমন আছেন। তো আমি তাকে বুঝতে পারলাম সে হয়তো আসলে সোশ্যাল মিডিয়ার অনেক কন্টেন্ট দেখেছেন। হ্যাঁ, ইউটিউবে অনেক কন্টেন্ট দেখেছেন। তো আমি জিজ্ঞেস বললাম যে দেখো, কিছু ঘটনা তো অবশ্যই ঘটেছে, সেই ঘটনা কেউ চাইলেই অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই নিন্দনীয় অনেক ঘটনা ঘটেছে, বেশ কিছু ঘটনা ঘটেছে। তো তাই বলে আবার এই নয় যে তোমরা যা দেখছো বা যা দেখানো হচ্ছে বা যা প্রকাশ করা হচ্ছে আর কি। হ্যাঁ, সব চিত্রটা আবার এমন নয়। হ্যাঁ, পুরো চিত্রটা আবার এমন নয়। হ্যাঁ,
বাংলাদেশের মানুষ এতটা কি বলা যায়, আমি বলবো সহিংসতা প্রবণ নন, কিন্তু এর মধ্যে অবশ্যই কিছু এলিমেন্টস তো অবশ্যই আছেন যারা আসলে ভায়োলেন্সকে অনেক ক্ষেত্রে উস্কানি দিয়েছেন, ভায়োলেন্স করেছিল বটে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু পুরোপুরি চিত্রটা এমন নয়। আমি বুঝতে পেরেছি সে হয়তো ডিসইনফরমেশনের শিকার বা প্রোপাগান্ডার শিকার। এরকম ডিসইনফরমেটিভ ভিডিও, ডিসইনফরমেশন, প্রোপাগান্ডা তো আমরা অনেক দেখছি। আমি তাকে আসলে বলার চেষ্টা করেছিলাম যে দিস ইজ এ সিচুয়েশন। কিন্তু আপনার কি মনে হয়েছে যে আপনার কথা কি সে বিশ্বাস করেছে বলে মনে হয়েছে? আমি তো তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখিনি, সে গাড়ি চালাচ্ছিল, কিন্তু আমার কাছে মনে হয় তারপরে সে আসলে আমাকে আর আচ্ছা কোনো উত্তর করেনি, উত্তর করে ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ও আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেশের প্রসঙ্গে ফেরত আসি। আপনি জানেন যে গতকালকে আহ একদিন আগে আর কি জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে উনি ওনার মার, অসুস্থ মার জন্য সবার দোয়া চেয়েছেন। পাশাপাশি উনি কেন দেশে আসতে পারছেন না তার কিছু ইঙ্গিত দিয়েছেন এবং সেই ইঙ্গিতের মধ্যে এমন কিছু কারণের কথা উল্লেখ করেছেন যেটা আসলে আমরা বুঝতে পারিনি, হয়তো কোনো অদৃশ্য কারণ হোক। তো এটা কি আসলে, এটা কি ডিপ স্টেট কি বলে এগুলো আমাদের সমাজে অনেক সময়, যেটা আমরা বুঝতে না পারি সেটাই ডিপ স্টেট হয়ে যায়, যেটা দেখতে না পারি সেটাও ডিপ স্টেট। সেরকম কিছু আপনি কি মনে হয়, আপনার ব্যাখ্যাটা কি আসলে, কি হতে পারে, কেন উনি মানে এই অবস্থাটা আসতে পারতেন যে আসতেন না? হুম, রাইট। মাসুদ মাহমুদ, দেখুন আমি একজন শিক্ষক, আমি একজন সংবাদ বিশ্লেষক, আমি রাজনীতির ভেতরের মানুষ নই। হ্যাঁ, যারা রাজনীতি করেন তারা হয়তো ভেতরের অনেক ধরনের আপনার সমীকরণ, অনেক ধরনের ঘটনা প্রবাহ তারা হয়তো জানেন, কিন্তু সংবাদ বিশ্লেষক হিসেবে, ন্যারেটর হিসেবে আমার কাছে যেটা মনে হয় আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে আসলে বিএনপি খুব সম্ভবত ভেতরে ভেতরে কোন একটা সংকটের মধ্যে আছে। আমরা যদি হঠাৎ করে শুধু বলে ফেলি যে সংকট শুধুমাত্র আওয়ামী লীগের, আওয়ামী লীগ দেশ ছাড়া, আওয়ামী লীগ দেশ ছাড়া বলতে সকল বিপদ আওয়ামী লীগের, বিএনপির কোনো সংকট নেই, বিএনপির কোনো সমস্যা নেই, এটা আমার কাছে মনে হয় না। কারণ দেখেন, দিন শেষে আপনি যাই বলুন না কেন, তিনি কিন্তু আহ একজন ভদ্র মহিলার সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, তাদের মধ্যে সম্পর্ক কিন্তু মা ছেলের সম্পর্ক। কারো কাছে খালেদা জিয়া দেশনেত্রী, প্রাইম মিনিস্টার, পলিটিক্যাল লিডার, আপনি সবকিছু বাইরে বাদ দিয়ে চিন্তা করতে হবে, এটা কিন্তু সম্পর্কটা মা এবং ছেলের। এবং মা এবং ছেলের সম্পর্কের প্রেক্ষাপটে এই সম্পর্কের মাঝখানে যদি আপনার কোনো বাধা চলে আসে এবং কেউ যদি সেটাকে বাধা মনে করে, বা কারো অনুমোদন পাওয়ার ক্ষেত্রে যদি বাধা মনে করেন যদি কেউ, এটাকে কিন্তু সিরিয়াসলি নিতে হবে, এটা কিন্তু সহজ বিষয় নয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয় এবং খুবই সংবেদনশীল। এবং যেহেতু তিনি নিরাপত্তা জনিত কিছু ইঙ্গিত দিয়েছেন, আমার কাছে মনে হয় এটা খুব স্পর্শকাতরও বটে। তো এই স্পর্শকাতরতার বিষয়গুলো আমি একজন সামান্য শিক্ষক হিসেবে আমার পক্ষে জানা খুব একটা সম্ভবপর নয়, কিন্তু আমার কাছে মনে হয় যে তার এই স্ট্যাটাসের পরে যেটা আপনার প্রকাশিত হয়েছে বা যেটা আপনার সামনে এসেছে, সেটা হচ্ছে বিএনপিও কিন্তু একটা সংকটের মধ্যে আছে। এটা 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 ভালো সিগন্যাল না খারাপ সিগন্যাল, কার জন্য ভালো কার জন্য খারাপ, সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, আমি রাজনীতিবিদ নই। হ্যাঁ, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখুন, খালেদা জিয়ার শরীর খুবই খারাপ, হয়তো শব্দটা মরণাপন্ন বলা হয়তো ঠিক হবে না, আমরা সবাই তার সুস্বাস্থ্য কামনা করি, তিনি নিশ্চয়ই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন। তো এই সিচুয়েশনে তার সন্তান তার সাথে দেখা করতে আসতে পারছেন না নিরাপত্তা জনিত ক্লিয়ারেন্সের কারণে। এটা এটা সহজ বিষয় নয়, এটা খুবই গুরুতর। আমি মনে করি এটা খুবই সিগনিফিকেন্ট একটা বিষয়, যার আসলে কিন্তু এই পেছনের নিরাপত্তাজনিত ক্লিয়ারেন্স কে দেবে? যেমন যেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আপনার নিরাপত্তার কোনো সমস্যা নাই, তাহলে উনি ঝুঁকিটা অনুভব করছেন, এটা কি জুজুর ভয় নাকি উনি আসলে কিছু জানতে পারছেন? যদি জানতে পেরে থাকেন, কার কাছ থেকে জানছেন, কি জানছেন? এবং সেই জিনিসটা ওনার কি, আমি মনে করি একজন জননেতা হিসেবে উনি কি জনগণের কাছে ইনফর্ম করার ওনার জন্য সবচেয়ে ইজি হতো না? ওপেন করে দেওয়াটা কি ইজি হতো না? দেখুন মাসুদ কুমার সাহেব, আমি রাজনীতির সম্পর্কে যে বই পুস্তক পড়ি, সেখান থেকে পড়ে একটা জিনিস আমি জানি বা শিখি, সেটা হচ্ছে দেখুন, সরকারের মধ্যেও সরকার থাকে, রাজনীতির মধ্যেও রাজনীতি থাকে। আপনি যদি বলতে পারেন বাহিনীর মধ্যেও বাহিনী থাকে। হ্যাঁ, অনেক কিছুর মধ্যেই অনেক কিছু থাকে, হ্যাঁ, যেটা আপনি আমি দেখি না, আপনি আমি দেখতে পাই না,
এটা সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভবপর নয়। আমরা ডিপ স্টেট বলতে একটা জিনিস বাজারে ছেড়ে দিয়েছি, হ্যাঁ, ডিপ স্টেট শেখ হাসিনাকে উৎখাত করেছে, ডিপ স্টেট এই করছে, ডিপ স্টেট ওই করছে। আপনি ডিপ স্টেটের বাইরে আপনাকে চিন্তা করেন যে বাংলাদেশের রাজনীতির মধ্যে রাজনীতি আছে কিনা, সরকারের মধ্যে সরকার আছে কিনা, হ্যাঁ, যে কথা বলছেন তার মধ্যে কথা আছে কিনা। আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে, হ্যাঁ, দেখেন এই যে আমরা যখন সাংবাদিকতা পড়ি এবং পড়াই, আমি একটা বই দেখাই আপনাকে, হ্যাঁ, পড়ি এবং পড়াই, এই ক্ষেত্রে একটা বড় অ্যানালাইসিস হচ্ছে অনেক কথা লেখা থাকে বিভিন্ন লাইনের মধ্যে, হ্যাঁ, লাইনের পরে স্পেস থাকে, তারপরে হচ্ছে আরেকটা লাইন শুরু হয়। বলা হয় এরকম যে এই লাইনের মাঝখানে যে সাদা জায়গা, লাইনের মাঝখানে যে স্পেস স্পেস সেখানেও অনেক কথা লেখা থাকে। সেই কথাটা পড়তে জানতে হয়, সেই কথাটা বুঝতে শিখতে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। তো জনাব তারেক রহমান সাহেব অনেক কথা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে এর মাঝখানে অনেক কথা আছে, যে কথাটা আপনি বললেন সেই কথা তিনি বলছেন না বা বলতে পারছেন না, সেই কথাটা গুরুত্বপূর্ণ, সেই মেসেজটা গুরুত্বপূর্ণ। এবং সেই মেসেজটাই জানি না জনগণ কিভাবে নেবে বা নিয়েছে আর কি, হ্যাঁ। তো সেই গুরুত্বপূর্ণ মেসেজটা যে বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। জি, তাহলে এখন এই অবস্থায় আপনি কি মনে করছেন যে আগামীতে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হওয়ার কথা এবং এটার ব্যাপারে সব ধরনের আলোচনা হচ্ছে, যে সমস্ত আলোচনা হচ্ছে সেখানে কোথাও নির্বাচন নিয়ে কোনো দ্বিধা অথবা শঙ্কা অথবা আশঙ্কার কথা বলা হয়নি, তারপরও মানুষের মধ্যে কিন্তু এক ধরনের দ্বিধা কাজ করছে, এক ধরনের সংশয় কাজ করছে যে নির্বাচনটা আদৌ হবে কিনা। এর মধ্যে আপনার নির্বাচন কমিশনও দেখলাম যে বলেছে তারা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করে দেবে। এত কিছুর পরেও আপনার কি মনে হয় নির্বাচনটা কি তাহলে আপনার কাছে নিশ্চয়তা পাচ্ছেন আপনি, নাকি অনিশ্চিত মনে হচ্ছে এখন? জনাব মাসুদ কুমার সাহেব, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি জানি এই ব্যক্তিগত মতামতের সাথে অনেকেই একমত হবেন না, সরকারের লোকজন হয়তো ক্ষেপে যেতে পারেন, আমাকে দালাল বলতে পারেন, হ্যাঁ। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আগামী ফেব্রুয়ারিতে যথাযথ সময়, যে সময়টা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন, সেই সময় নির্বাচন হবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আপনি যদি বলেন কেন মনে হয় না, যদি যুক্তির কথা বলেন, আমার কাছে মনে হয় না যে আসলে আমার একটা নির্বাচন করার জন্য যে পলিটিক্যাল পরিবেশ দরকার, একটা যথাযথ নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর যে ধরনের প্রস্তুতি দরকার, এবং আমি বলবো আনুষঙ্গিক আরো যে বিষয়গুলোকে নিয়ন্ত্রণে আনা দরকার, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সমাজের মধ্যে আপনার স্থিরতা, স্থিতিশীলতা, যেগুলো কিছু আনা প্রয়োজন বলে আমি মনে করি, আমি সেগুলো আমার চোখে দেখি না। তো এর প্রেক্ষাপটে আমার বিশ্লেষণ হচ্ছে ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হতে যাচ্ছে, এবং সেই ইলেকশন ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, এবং সেই ইলেকশন মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন, হ্যাঁ, এটা আমি ব্যক্তিগতভাবে আমার চোখে দেখি না। আমি শুধু এটা বলতে চাই, যারা আমার চোখে দেখেন না তাদের প্রতি আমার শ্রদ্ধা, যারা মনে করছেন যে খুবই আন্তরিক এবং খুবই চমৎকার একটা ইলেকশন হতে যাচ্ছে, যারা মনে করছেন, আমি তাদের প্রতি আমার পূর্ণাঙ্গ শ্রদ্ধা প্রকাশ করি। আপনারা যদি একটা অত্যন্ত চমৎকার ফ্রি ফেয়ার একটা ইলেকশন ফেব্রুয়ারিতে করতে পারেন, সেটা আমারও চাওয়া। আমিও চাই ব্যক্তিগতভাবে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক, ডেমোক্রেটিক গভর্নমেন্ট বাংলাদেশে আসুক, সেই চাওয়াটা আমারও। সেটা যদি আপনারা করতে পারেন, আমি প্রথম আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো যে না, এমনটা হলো বাংলাদেশে। তবে আপনি যদি যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নের উত্তর হচ্ছে আমি আমার নিজের বিবেচনায় বা বিশ্লেষণে ফেব্রুয়ারিতে একটা ভালো নির্বাচন বা যথাযথ নির্বাচন হচ্ছে বলে আমি আসলে মনে করি না। যদি না হয়, আমি ধরলাম হাইপোথেটিক্যাল, আপনি যেহেতু আপনি এটা বলছেন, আপনি নিশ্চয়ই কিছু চিন্তা আছে, কিছু আপনি দৃশ্যকল্প আপনি হয়তো কল্পনা করতে পারছেন। তো আপনার কি মনে হয় যদি না হয়, তাহলে বাংলাদেশে গিয়ে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, সামাজিক সমস্যাগুলো এগুলো কি আরো তীব্র আকার ধারণ করতে পারে? না, দেখুন মাসুদ কুমার সাহেব, অনেক কিছু আপনার ঘটার পরে আপনার নতুন কিছু ঘটার আপনার পথ তৈরি হয় আর কি, হ্যাঁ। আমি ডেফিনেটলি, আমার কাছে মনে হয় এখন যে ধরনের বিবদমান রাজনৈতিক পক্ষগুলো যে পরিস্থিতিতে আছে, তারা যদি ইলেকশন কেন্দ্র করে আপনার ফেব্রুয়ারি মাসে যদি আপনার সর্বোচ্চ পর্যায়ে যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে একটা সিচুয়েশন তৈরি করে ফেলে, এবং সেই সিচুয়েশন যদি আপনার নিয়ন্ত্রণ অযোগ্য হয়ে যায়, যাকে আমরা আনকন্ট্রোলড বলি আর কি, সেটা যদি হয়ে যায়, তাহলে আরেকটা বাস্তবতা তৈরি হবে, এবং সেই বাস্তবতায় আপনার নতুন করে আমাদেরকে অনেক কিছু দেখতে হবে। এটাই তো ঘটতে পারে আর কি। আর এর মধ্যে কিন্তু আমরা দেখছি যে জামাতে ইসলামী নানা ধরনের কথাবার্তা বলছেন ভোট পাওয়ার জন্য। বিএনপিকেও যেন আমরা ভোটের মাঠে খুব সক্রিয় দেখছি, এবং মানে তারা ধর্মীয় যারা আছেন তাদেরকে মানে
মানে ধর্মভীরু যারা আছেন তাদের ভোটটা পাওয়ার জন্য, আবার জামায়াতকে দেখছি হিন্দু ভোট পাওয়ার জন্য নানা ধরনের মানে ক্যারিকেচার করছে। আবার এদের বিপরীতে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের মতো বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে একটা ঝামেলা হতে পারে। আবার আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের ভোটার আছে, এই ভোটারদের মন জয় করার জন্য বিএনপি এবং জামাতের নানা রকম ক্যারিকেচার কিন্তু আমরা দেখছি। তো এগুলো কেন, এগুলি কি মানে এই মানে ওরা কি ধরে নিয়েছে নির্বাচন হচ্ছে এই জন্য, নাকি অন্য কোনো, কি মনে হয় আপনার? না না, নির্বাচনের ব্যাপারে তারা যেভাবে এগোচ্ছেন এটা তো তাদের পার্টি ডিসিশন, এটা তো ডেফিনেটলি সমর্থনযোগ্য। একটা নির্বাচন ভালো হোক বা নির্বাচনে যদি কোনো কিছু করেন সেটাকে অবশ্যই ইতিবাচক ভাবে দেখতে হবে, এটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার অংশ। এটা খুব ইন্টারেস্টিং, আমি আপনার মজার একটা কোট পড়ে আপনাকে শোনাই আর কি। হ্যাঁ, আমি ল্যাপটপ থেকে দেখে বলছি আপনাকে। একজন সোভিয়েত রাশিয়ার একজন নেতা ছিলেন, তার নাম হচ্ছে নিকিতা ক্রুশেভ। হ্যাঁ, ক্রুশেভ উচ্চারণ করে অনেকে আর কি। হ্যাঁ, তিনি একটা খুব মজার কথা বলেছিলেন রাজনীতি নিয়ে আর কি। হ্যাঁ, সেই লাইনটা আমি একটু আপনাদের পড়ে শোনাই। তো সেখানে তিনি বলছেন, পলিটিশিয়ান অলওয়েজ প্রমিস টু বিল্ড এ ব্রিজ at the place where there is no river। যেখানে কোনো নদী নেই, রাজনীতিবিদরা সেখানেও ব্রিজ বানানোর আপনার প্রতিশ্রুতি দেন। এটা হচ্ছে সারা বিশ্বের আপনার পলিটিশিয়ানদের নিয়ে তার মতামত। বাংলাদেশের রাজনীতিবিদরা কি করছেন সেটা একটু আপনারা চিন্তা করে দেখেন একবার আর কি। হ্যাঁ, এবং তাদের সবারই একটাই কথা, ক্ষমতায় গেলে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ক্ষমতায় গেলে আমি দেশে সব দিয়ে দিব, সব করব, আর ক্ষমতায় না গেলে কি বলেন আপনি, বলেন? কিছুই না, সবার ভুল ধরবো। ঠিক আছে, একটু শোনেন, ওনাদের কাছে প্রশ্ন করা ছিল এরকম যে, ভাই আপনারা তো ক্ষমতায় গেলে কি করবেন সেটা আমরা জানি, বাংলাদেশ মানুষ জানে, একটু বলেন তো ভাই, জনগণ যে ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে, যাকে আপনার তার রায়টা দেবে, সেটা যদি আপনার পক্ষে না যায় তাহলে আপনি কি করবেন সেটার জবাব দেন আগে। তাহলে ওদেরকে ক্ষমতায় না তাহলে ওটা বলবে একদিনও শান্তিতে থাকতে দেবো না। কিন্তু আপনি আপনার পক্ষকে শান্তিতে থাকতে না দেওয়ার মাধ্যমে জনগণের কতটুকু শান্তি আনবেন এটা নিয়ে কিন্তু কেউ বলবে না, কেউ ভাববেও না। যা হোক, এটি আমাদের নিয়ত কি করা যাবে। ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ওনার বিশ্লেষণ বিভিন্ন বিষয়ে। আগামীতে আবারও কথা হবে, ভালো থাকবেন সবাই।